আজ 17ই মে 2024। বাংলা সাহিত্যের এই মুহূর্তের অন্যতম বয়োজ্যেষ্ঠ এবং একই সঙ্গে সচল, সক্রিয় এবং সৃজনমুখর লেখক হাসনাত আব্দুল হাইয়ের জন্মদিন। 1936 সালের জাতক হাসনাত আব্দুল হাই আজকের দিনে তার জীবনের 88টি বছর অতিক্রম করে 89-এ পা দিলেন। এ বড় কম প্রাপ্তি নয়, কম সৌভাগ্যের বিষয় নয় আমাদের জন্য, কারণ তার মতো এমন একজন বিরল গুণের অধিকারী সাহিত্যিক, চিন্তক, সমালোচক, অনুবাদক, গবেষক, সর্বোপরি পাঠক এই যুগে খুবই বিরল, অন্তত আমার চোখে খুব বেশি পড়েননি। তিনি এতটাই সচল, এতটাই সতর্ক, সচেতন তার সময়, সমাজ, পরিপার্শ্ব, বিশ্ব, মানুষজন, প্রকৃতি, নিত্যদিনের ঘটনা সব কিছুকে তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে শুষে নিয়ে তার সঙ্গে এক ধরনের একটা সৃজনশীল সম্পর্ক রচনায় সদা মুখর এবং তৎপর। এটি তাকে কাছ থেকে না দেখলে আসলেই বিশ্বাস করা যায় না। তার ঘর তো একটি বিশাল পাঠাগারের সমতুল্য। জ্ঞান চর্চার, সাহিত্যের, শিল্পের হেন কোনো বিষয় নেই যে তা নিয়ে তিনি পড়াশোনা করেন না, এবং সে বিষয়ের সর্বশেষ গ্রন্থটি তার সংগ্রহে নেই। এবং তিনি নিয়মিত লেখালেখি করেন, একেবারে নিয়ম করে। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা সেরে লিখতে বসে যান, কখনো ঘরে লিখেন, কখনো এমনকি বাইরে গিয়ে তার বাড়ির পাশের কফি হাউসে লাঠি ঠুকঠুক করেই চলে যাচ্ছেন, কফি হাউসে বসে লেখালেখি করছেন। আমরা জানি প্যারিসের সার্ত্রে, বুবোয়া, হেমিংওয়ে, আরও অনেক লেখকদের কথা যারা ঘরের চাইতে বাইরে ক্যাফেতে বসে লিখতেই পছন্দ করতেন, এবং সেই ঐতিহ্যটি হাসনাত আব্দুল হাইয়ের মতো এমন একজন প্রবীণ মানুষও ধরে রেখেছেন, চর্চা করছেন। এবং লেখার ক্ষেত্রে তার কোনো আলস্য নেই। তিনি মূলত কথা সাহিত্যিক, আমরা সবাই জানি। বাংলা কথা সাহিত্যে একটি বিশেষ ধারারও প্রবর্তক। জীবনী ভিত্তিক উপন্যাস রচনার ক্ষেত্রে তিনি অন্যতম প্রতিকৃত, এবং এই বিষয়ে বেশ কিছু অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ রচনা করেছেন। নভেরা, সুলতান, আরোজালি, এইসব বইয়ের কথা অনেকেরই জানা। কামরুল হাসানের উপর নিয়ে লিখেছেন, সৈয়দ শামসুল হককে নিয়ে লিখেছেন। এর বাইরে নানা বিষয় নিয়ে তিনি উপন্যাস লেখেন, এবং তার উপন্যাসের সঙ্গে আপনারা শুনে আশ্চর্য হবেন, ইতিমধ্যে 80 ছাড়িয়ে গেছে। এই এই বছরের গেল ঈদ সংখ্যাতেই তিনি গোটা 4টি উপন্যাস লিখেছেন। একই সঙ্গে সমপরিমাণ গল্প লিখেছেন, পাশাপাশি প্রবন্ধ রচনা করেছেন বিভিন্ন পত্রিকার জন্য। ভ্রমণ গদ্য তিনি লিখে খুবই পারঙ্গম। এ বিষয়েও আসলে তিনি এক ধরনের নতুন ধারারই সূচনা করেছেন। অতি সম্প্রতি তিনি দুটি বিশাল ভ্রমণ গদ্যও শেষ করেছেন, সোভিয়েত ইউনিয়নের এবং চীনের উপরে। আর তিনি মাঝখানে একটি বিশাল কাজ করেছেন, অনুবাদের কাজ। এটির কথা বলে শেষ করা যাবে না আসলে। এই করোনার সময় ঘরে বসে থেকে তিনি তার একটি ব্যক্তিগত শোককে, গভীর শোককে ধারণ করার জন্য, তাকে উত্তরণ করার জন্য তা থেকে নিজেকে সঁপে দিয়েছিলেন অনুবাদে। এই প্রথমবারের মতো, এর আগে তিনি অনুবাদ করেননি। এবং তিনি বাংলা কবিতার একেবারে প্রাচীন যুগ থেকে, মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত একটি বিশাল সংকলন তিনি সম্পাদনা করেছেন। কয়েকশো কবির কবিতা, ততোধিক সংখ্যক কবিতা তিনি বাংলা থেকে ইংরেজি করেছেন, তার ভূমিকা লিখেছেন, বড় বড় টিকা দিয়েছেন। সব মিলিয়ে একটি সংগ্রহযোগ্য, প্রতিনিধিত্বশীল, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং তিনি সেটি রচনা করেছেন। আপনারা বিস্মিত হবেন শুনে। করোনার সময় তিনি ঘরবন্দি অবস্থায় তিনি
অন্য অনেকের তুলনায় প্রযুক্তিতে পারঙ্গম, তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন, আপনারা জানেন, প্রতিদিনে দিনে নানাবিধ স্ট্যাটাস দেন, কিন্তু তিনি ঠিক ওই ল্যাপটপ বা কম্পিউটারে অতটা সিদ্ধহস্ত নন। ফলে ওই গোটা উপন্যাস, গোটা গ্রন্থটি প্রায় 1000 পৃষ্ঠার গ্রন্থ, 1000 বছরের বাংলা কবিতা, তিনি তার মোবাইল ফোনে টাইপ করে করে শেষ করেছেন। এটি এই কিছুদিন আগ পর্যন্ত তিনি মোবাইল ফোনে লিখতেন, এই বড় বড় বই, ঢাউস ঢাউস গ্রন্থ মোবাইল ফোনে লিখেছেন। এখন তার খানিকটা পদোন্নতি ঘটেছে, তিনি একটি ট্যাব পেয়েছেন, তিনি ট্যাবেই লিখে থাকেন, যেটি একটা বিস্ময়কর বিষয় আসলে। এবং তিনি তার সারা জীবনের যত পড়াশোনা, যত নোট নেওয়া, সব কিছু গুছিয়ে রেখেছেন, এবং তার মাথাটির একটি সুপার কম্পিউটারই সম্ভবত, কারণ সব কিছু সেখানে ধারণ করা রয়েছে। এবং তিনি শ্রুতিধর, একেবারে যে কোনো জিনিস মনে রাখতে পারেন, লেখক, গ্রন্থকার, বই, সিনেমা, গান বিষয়ে, রাজনীতিতে তিনি সমান ভাবে তিনি সম্পৃক্ত, এই অর্থে যে তিনি বিশ্ব রাজনীতির একেবারে সর্বশেষ ঘটনাটির খবর রাখেন। প্রতিদিন রাতে তিনি নিজেই বলেছেন হয়তো ঘন্টা দুয়েক তিনি সিপিবি, সিএনএন, আল জাজিরা, বিবিসি দেখেন, এবং তার সেখান থেকে নানা বিষয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার কলাম ধর্মী রচনায়। তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেসের জন্য মাসে 3টি কলাম লেখেন ইংরেজিতে, এবং অসাধারণ ইংরেজি, অপূর্ব স্বাদু ইংরেজি লেখেন, এবং তার বিষয়েরও বৈচিত্র্য সেখানে অনন্য। তিনি রাজনীতিতে লেখেন, অর্থনীতি, তিনি তো পেশায় অর্থনীতিবিদ, আপনি জানেন, সামাজিক ঘটনাপুঞ্জ, এমনকি কিছুদিন আগে তাকে দেখলাম আমি এই চ্যাট জিপিটির যে একটা আশঙ্কা আমাদের উপর ভর করতে যাচ্ছে, তার উপরও একটি তিনি কলাম লিখেছেন, ডলারাইজেশন নিয়ে লিখেছেন। আর এই সম্প্রতি গাজায় যে গণহত্যা চলছে, নির্মম এটি তাকে ভীষণভাবে পীড়িত করে, এবং তিনি প্রায়শই বিষণ্ণ, ব্যথিত, এমনকি তাকে অশ্রুসিক্ত অবস্থায় আমি দেখেছি এই গাজার কথা ভেবে। এবং গাজা নিয়ে বোধহয় বাংলাদেশে সর্বাধিক লেখা তিনিই লিখেছেন, 4-5টি লেখা তো আমার জানাই রয়েছে, এবং এটি নিয়ে এবার হৃদসংখ্যা একটি উপন্যাসও লিখেছেন প্রতীকীভাবে। তো তার কথা বলে আসলে গুণের কথা বলে শেষ করা যাবে না। আমি তাকে দেখে দূর থেকেই শুধু বলি যে বড় বিস্ময় লাগে হেরি তোমারে। আজকে তার জন্মদিন, আমাদের পরম সৌভাগ্য তিনি আমাদের মাঝে আছেন, সক্রিয়ভাবে আছেন, এবং তিনি লিপ্ত রয়েছেন তার পরিপার্শ্ব, তার সময় এবং সমাজের সঙ্গে। তো আজকে আমি আমার এই যে ভিডিও গ্রন্থালোচনায় মূলত তার একটি গ্রন্থ নিয়েই কিছু কথা বলবো, এবং তার ভিতর দিয়েই তার এই 89তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানানোর ইচ্ছে রাখছি। এবং বইটি কাকতালীয়ভাবে বা ঘটনাচক্রে তিনি আমাকেই উৎসর্গ করেছেন। আমি জানি না, এটা আমার জন্য একটা পরম সৌভাগ্য। বইটির নাম শ্রেষ্ঠ উপন্যাস, হাসনাত আব্দুল হাই। এটি তার এই ধরনের প্রথম সংকলন, শ্রেষ্ঠ উপন্যাস, এই বছরই বেরিয়েছে ঐতিহ্য প্রকাশন থেকে, প্রায় 900 পৃষ্ঠার বই। এবং এতে তার সেই 80টি উপন্যাস থেকে বেছে বেছে 5টি উপন্যাস তিনি অন্তর্ভুক্ত করেছেন। আমি সেই 5টি উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করেই আমার আজকের এই ভিডিও গ্রন্থালাপ শেষ করব, এবং তাকে আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করব এর মাধ্যমে। তো এতে তিনি উৎসর্গ করেছেন আলম খোরশেদ, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক, আপনারা দেখতে পাচ্ছেন। এটি তার বইয়ের প্রচ্ছদ, আগেই বলেছি প্রকাশক ঐতিহ্য। এখানে 5টি উপন্যাস তিনি অনেক কষ্টে নির্বাচন করেছেন, কারণ তার এত বিশাল বৈচিত্র্যময় উপন্যাস সংগ্রহের মধ্যে, তালিকার মধ্যে আরও নানাবিধ বিষয় রয়েছে, সেখান থেকে 5টি বাছা খুবই কঠিন। তবু একটি বলাই বাহুল্য, তার সে বিখ্যাত জীবনী উপন্যাস নভেরা দিয়ে তিনি শুরু করেছেন। এটি অন্যতম পুরনো উপন্যাসও বটে, প্রথম দিককার 1994 সালে প্রকাশিত হয়েছে। এরপর নভেরা সম্পর্কে আসলে বলার কিছু নেই, এটি এত বহুল পঠিত এবং এত পরিচিত
এখানে শুধু আমি লক্ষ্য করলাম যে পরিশিষ্ট নামে একটি অংশ তিনি যোগ করেছেন, যেখানে নবেরার বড় বোন কুমুম হকের দীর্ঘ একটি চিঠি ছাপা হয়েছিল উপন্যাসটি বিচিত্রায় প্রকাশিত হওয়ার পর। তিনি তার সেই চিঠি উদ্ধৃত করেছেন এবং তার একটি জবাবও দিয়েছেন। পাশাপাশি আরও দুটি ধরনের লেখা রয়েছে। সাঈদ আহমেদের একটি ইংরেজি লেখাও তিনি এখানে উৎকীর্ণ করেছেন। এটি সেই ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু তার পরের উপন্যাসটি একটি অসাধারণ উপন্যাস, ইন্টারভিউ। আমার এই সম্পর্কে জানা ছিল না, কিন্তু আমি পড়ে বিস্মিত হলাম। এটি মূলত ফেমিনিজমের একটা ইতিহাসই বলা যেতে পারে। তিনি উপন্যাসের ভিতর দিয়ে তুলে এনেছেন। তিনি নিজেও বলেছেন ভূমিকা যে এটিকে একটি ফেমিনিস্ট রিডার আখ্যা দেওয়া যেতেই পারে, কারণ দেখা যাচ্ছে একজন নারী, তিনি সাংবাদিক বা গবেষক লেখক, তিনি ফেমিনিজম নিয়ে গবেষণা করছেন এবং লেখক, একজন লেখককে তিনি ইন্টারভিউ করতে এসছেন মূলত আর কি। সেই ইন্টারভিউর ভিতরে লেখক এসে তার কথোপকথনের ভিতর দিয়ে আসলে নারীবাদের, বিশ্ব নারীবাদের, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী বিষয়ক সমাজের দৃষ্টিভঙ্গি, ধর্মী ইত্যাদি বিষয় নিয়ে একটা বিশদ একটি সন্দর্ভই বলা যেতে পারে, যেখানে তিনি বেশ কয়েকটি নারীবাদী সাহিত্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থেরই এক ধরনের পর্যালোচনা হাজির করেছেন, যার মধ্যে ভার্জিনিয়া ওয়েলফেয়ার, সে বিখ্যাত বই, যেটি আমার নিজের অনুবাদ করা, রুম অফ ওয়ান্স ওন। ফলে আমার খুব আগ্রহ হয়েছিল, দেখলাম যে ওটি দিয়েই তিনি শুরু করেছেন। সেখানেও যে চরিত্রটি আলম নামে একটি চরিত্র রয়েছে, কি মানে সাংঘাতিক কাকতালীয় বিষয়। তো উপন্যাসের চরিত্র আলম এবং রুম অফ ওয়ান্স ওন দিয়ে শুরু করেছেন। এরপর বলাই বাহুল্য সিমন দে বোভয়ারের দ্য সেকেন্ড সেক্সের কথা তো আসবেই, তার বিশদ আলোচনা রয়েছে। ফেমিনিন মিস্টিক বেটি ফ্রাইডেনের, রয়েছে জার্মান গ্রিয়ারের ফিমেল ইউনাক, জুলিয়েট মিচেলের দ্য লংগেস্ট রেভলিউশন ইত্যাদি নানা রকম বই। এবং তিনি একেবারে নারীবাদের সর্বশেষ যে তত্ত্বগুলো, একেবারে ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ, সেগুলো নিয়েও ছুঁয়ে গেছেন। যে কারণে তিনি যে ফরাসি তাত্ত্বিক ত্রয়ী রয়েছেন, যারা নারীবাদকে একটা নতুন তাত্ত্বিক ভিত্তি দিয়েছেন, জুলিয়া ক্রিস্তেভা, এলেন সিক্সো, লুইস ইরিগেরে, তাদের কথা নিয়ে এসছেন। এবং এটার ভিতর দিয়ে আসলেই খুব আকর্ষণীয় ভাব নিতে, মানে উপন্যাসের ঢঙ্গে নারীবাদের মতো একটা কঠিন, বেশ স্পর্শকাতর বিষয়কে তিনি উপস্থাপন করেছেন বেশ সুখপাঠ্য ভঙ্গিতে। এবং এটি পড়তে গিয়ে আমার মনে পড়লো যে এই কাজটি তিনি কিন্তু কিছুদিন আগেও করেছেন। কিছুদিন আগে তার আরেকটি বই প্রকাশিত হয়েছে, স্যাংগ্রিলায় 7 দিন, একটা ডিস্টোপিয়ান উপন্যাস রচনার প্রয়াস পেয়েছেন। এবং তার ভিতরেই তিনি এই বর্তমান আধুনিক বিশ্ব সাহিত্যের 5টি ডিস্টোপিয়ান উপন্যাস, বিখ্যাত উপন্যাস, এই অরওয়েল অ্যান্ড কোয়েসলার অ্যান্ড ইশিগুরু, এদের সেই ডিস্টোপিয়ান উপন্যাসগুলো নিয়েও আলোচনা করেছেন উপন্যাস ভিতরে চরিত্রদের মধ্য দিয়ে। এটি তার একটি সাংঘাতিক ক্ষমতাই আমি বলবো। এটি তার ইন্টারভিউ। এরপর একই ধাঁচের না হলেও আরেকটি গ্রন্থ এখানে তিনি যুক্ত করেছেন, কমরেড অনুর অপরাহ্ন। এটিও এই উপমহাদেশের সাম্যবাদী আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলন বা কমিউনিস্ট পার্টির এক ধরনের ইতিহাস বলা যেতে পারে। বিশ্ব কমিউনিজম আন্দোলনের সঙ্গে যুক্ত করে কখন কিভাবে এটা উৎপত্তি হলো, তার ভাঙচুর এবং তার মধ্যেকার বিতর্ক এবং নানা উত্থান পতন, কয়েকটি ঐতিহাসিক চরিত্রকে দিয়ে সেগুলোকে চেনাও যাচ্ছে, আমরা চিনতেও পারি। এখানে রমা, অনু, এদেরকে চেনা যায়, কিন্তু তিনি কৌশলে তাদের নাম ধাম, ঘটনা, স্থান, পরিপ্রেক্ষিত পাল্টে দিয়েছেন। কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা এই উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের একটি নির্ভরযোগ্য ইতিহাস, যেটি নতুন মাত্রা পেয়েছে যে তিনি এর সঙ্গে যুক্ত করে দিয়েছেন আমাদের আদিবাসীদের অধিকার অর্জনের আন্দোলনকে, বিশেষ করে গারো, মান্দি বা হাজুংদের টঙ্ক বিদ্রোহ, তেভাগা, প্রতিটা জিনিসকে তিনি যুক্ত করে দিয়ে কমরেড অনুর দৃষ্টিকোণ থেকে, যিনি এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে হতাশা আক্রান্ত হয়ে গিয়ে তিনি নিজেকে ওই আদিবাসীদের অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। এবং এই নিয়ে বিশদ আলোচনা রয়েছে, সংবাদপত্রের কাটিং, ক্লিপিং, বিভিন্ন প্রতিবেদন ইত্যাদি রয়েছে। তো যা এই বইটির বা বিশেষ করে এই কমরেড অনুর অপরাহ্ন বইটির একটা নতুন মাত্রা যোগ করেছে। এবং এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
এর ভিতর দিয়েও কিন্তু অনেক আমাদের ইতিহাসের অনেক অজানা অধ্যায় উঠে এসেছে, অথচ বেশ একটা সুখপাঠ্য প্রসাদ গুণ সম্পন্ন সাহিত্যিক আঙ্গিকের মধ্য দিয়ে। আমার সময় অনেকটা শেষ হয়ে আসছে, খুব বেশি কথা বলার সুযোগ নেই, তাই আর 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 দুটো উপন্যাস যেখানে স্থান পেয়েছে দ্রুতগতিতে তাদের নাম দুটো শুধুই বলছি, একটি নবীন নৌকো আর একটি পানেসার বানুর নকশিকাঁথা। নবীন নৌকো আমরা জানি হাসান আব্দুল হাই মূলত নাগরিক লেখক, শহুরে লেখক এবং এসব বিষয় নিয়ে লেখেন, কিন্তু তিনিও যে বাংলার গ্রামীণ জীবন সম্পর্কে তার যে অগাধ কৌতূহল, আগ্রহ এবং অভিজ্ঞতা রয়েছে সেটি এই দুইটি উপন্যাস পড়ে বোঝা যায়। এবং আমার সম্ভবত তিনি চাকরি সূত্রে, তিনি আমাদের সচিব ছিলেন বাংলাদেশ সরকার প্রশাসনে, তাকে অনেক যেতে হচ্ছে দেশে বিভিন্ন জায়গায়, তিনি একসময় সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে ছিলেন, ফলে সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লেগেছেন নবীন নৌকো। গ্রামীণ জনজীবনের উপর যে অত্যাচার, শোষণ, তাদের লড়াই প্রতিরোধ নিয়ে লেখা। তবে পানেসার বানুর নকশিকাঁথাটা খুবই অন্য ধরনের উপন্যাস। সেখানে তিনি নিজেই লিখেছেন ভূমি এক ধরনের ইন্টারটেক্সচুয়ালিটি ব্যবহার করেছেন হোমারের ওডিসির সঙ্গে মিলিয়ে। ওডিসিতে যেমন ওডিসিউসের সমুদ্রে যাত্রার পর পেনিলুপে একটি পর্দা বানানোর মধ্যে দিয়ে তার উপর যে বিভিন্ন পুরুষদের আগ্রহ, তাদেরকে নিয়ে তার সঙ্গে একটা দাম্ভিকতা সম্পর্ককে তিনি সময়ে মোকাবিলা করেন, এই কৌশল ভিতরে তারই আছে। এখানে পানেসার বানু মূলত একজন মধ্যপ্রাচ্যগামী পুরুষের স্ত্রী, এরকম বাংলাদেশের গ্রামে গঞ্জে অনেক মানুষ মধ্যপ্রাচ্যে যান জীবিকার খাতিরে, এবং তাদের স্ত্রী, তাদের পরিবার কী ধরনের একটা সামাজিক আতঙ্ক বা এক ধরনের বিপর্যয়, দুর্গতি এবং সংকটের মধ্যে অতিবাহন করেন, সময় কাটান, বিশেষ করে নারীরা, স্ত্রীরা তাদের প্রতি যে একটা যৌন মনোযোগকে পরপুরুষদের এবং প্রতিবেশীদের, সেটাকে তারা কীভাবে মোকাবেলা করেন, পানেসার বানু একটি নকশিকাঁথা বোনার ভিতর দিয়ে সেটা করেন। এবং এর মধ্যে দিয়ে হাসান আব্দুল হাই আসলে আমাদের একটা গ্রামীণ জীবনেরই বলা যেতে পারে একটা নতুন বর্ণিল এবং ঘটনাবহুল নকশিকাঁথা বুনন করেছেন। তো এই বলেই আমি আমার আজকের এই ভিডিও গ্রন্থলাভ শেষ করছি, এবং আমার এই অন্যতম প্রিয় শ্রদ্ধেয় লেখক, সাহিত্যিক এবং মানুষ, যার সঙ্গে আমার সৌভাগ্য যে আমার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আমি পেয়েছি, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। প্রত্যাশা করছি তিনি আরও দীর্ঘদিন সক্রিয় থাকবেন, আমাদের মধ্যে থাকবেন, আরও অনেক লিখবেন। শতায়ু তো তাকে পেতেই হবে, এবং তার সামনে আরও অনেক অনেক স্বপ্ন রয়েছে। একটি বিশাল উপন্যাস লেখার কথা তিনি ভাবছেন, 4 পুরুষ নাম দিয়ে, যেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই মধ্যবিত্ত মুসলিম, বাঙালি মুসলিমদের মধ্যবিত্ত যে একটা সমাজ গঠন, তার একেবারে দীর্ঘদিনের যাত্রাটিকে তিনি লিপিবদ্ধ করে রাখতে চান 4 পুরুষের গল্পের ভিতর দিয়ে। সেটি রয়েছে আরও অনেক ধরনের সমালোচক গ্রন্থ লেখার, ভ্রমণ গদ্য লেখার স্বপ্ন তার রয়েছে। আমরা আশা করব তা সেই স্বপ্ন পূরণ হবেন, তিনি শতায়ী হবেন, আরও অসংখ্য বই লিখবেন। এবং আমার ব্যক্তিগত একটি অনুরোধ সরকার কিংবা প্রশাসন কর্তৃপক্ষের কাছে, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পুরস্কার পেয়েছেন, কিন্তু আমার মনে হয় তার স্বাধীনতা পুরস্কারটি পাওয়ারও সময় হয়ে এসেছে, এবং এর অনেক আগেই পাওয়া উচিত। কারণ এই ধরনের একজন সাহিত্যিক ব্যক্তিত্ব, এই ধরনের একজন সৃজনশীল ব্যক্তিত্ব, এই ধরনের একজন বহুমুখী প্রতিভাধী ব্যক্তিত্ব, যার অবদান, প্রচণ্ড রকম অবদান আমাদের ভাষার জন্য, সাহিত্যের জন্য, সমাজের জন্য, শিল্পের জন্য, তার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি বোধ হয় দ্রুতই পাওয়া উচিত। এবং আমি সেই দাবি জানিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমার আজকের এই ভিডিও গ্রন্থলাভ শেষ করছি, এবং প্রিয় হাসান ভাইকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ সবাইকে।